নমস্কার, কবিতার বিশেষ অনুষ্ঠান শারদ উপাচারে আপনাদের সকলকে জানাই স্বাগত। বাংলা ভাষা, বাংলা সাহিত্য এইগুলোর সঙ্গে আমাদের যে সম্পর্ক, আমরা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছি। কিন্তু কখনো কখনো বোধহয় আধুনিকতাকে অনুকরণ করতে গিয়ে বোধহয় আমরা নিজেদের জায়গাগুলো থেকে মাঝে মধ্যে বিচ্যুত হয়ে যাই, বিচ্ছিন্ন হয়ে যাই। কিন্তু কিছু মানুষ আছেন আমাদের চারপাশে যারা সেই জায়গাটিকে ধরে রাখার চেষ্টা করেন, যারা সেই জায়গাটির জন্য জায়গাটিকে নিয়ে চর্চা করেন এবং আগামী প্রজন্মের জন্য অবশ্যই নতুন কিছু করার একটা চেষ্টা তাদের মধ্যে সদা সর্বদা। সেই রকমই একজন মানুষ আজকে রয়েছেন আমার সঙ্গে স্টুডিওতে, যার কিন্তু বাংলা সাহিত্য, বাংলা কবিতা নিয়ে কিন্তু যার চর্চা সাংঘাতিকভাবে, এবং তিনি কিন্তু পরবর্তী প্রজন্মের কাছে একটি দৃষ্টান্ত। কেন সেই দৃষ্টান্ত, কি সেই দৃষ্টান্ত, সব কথায় আসবো। তবে তার আগে স্বাগত জানাবো আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের বিশেষ অতিথি ডক্টর রঞ্জিত দাসকে। নমস্কার, স্বাগত আপনাকে। শারদ উপাচার অনুষ্ঠানের নাম, শারদ মানেই শরৎ জড়িয়ে রয়েছে। তো সেই শরৎ যখন আমার মানে এতটা জড়িয়ে রয়েছে এবং আমাদের ভীষণ প্রিয় একটা ঋতু, তাহলে আমরা তার মধ্যে যদি শুরুতে থাকি তাহলে কেমন হয়? তারপর আমরা না হয় ধীরে ধীরে কথায় আসবো। অবশ্যই। আজকে পুজো আসছে, শরৎ এসেছে, সেই শরৎকে নিয়েই একটা কবিতা, প্রথম কবিতা আমি পাঠ করছি। বাংলার ঘরে তুমি চেনা অতিথি, আবার এসেছো বন্ধু, কি এনেছো তুমি আজ? সেদিন এনেছিলে যা, আজকেও বুঝি তাই। সে আকাশ ভরা সাদা মেঘের কবিতা, উচ্ছল তটিনীর তীরে শুভ্র কাশের দোল, সরসী ভরা শ্যাওলা শালুক, আকিনায় শিউলির মেলা, হালকা হাওয়ায় সবুজের দোল, মাঠে মাঠে দিগন্তব্যাপী সবুজ বন্যা, নদী গাইছে গান, ঢেউ আসে সাগর বেলায়, চেনা ছবিগুলো নতুন ছন্দে ধরা দেয় মনের মাঝে। বর্ষা চলে গেছে, হেমন্ত আসেনি এখনো, শরৎ তুমি সুখে বাজাও বাঁশি, আজ উদাস মনে উদাস কণ্ঠে, আগত যন্ত্রণা নিয়ে মন চায় বলতে শুধু, শরৎ তোমায় ভালোবাসি। একদম এমন কোনো বাঙালি নেই যিনি শরৎকে ভালোবাসেন না। শরৎ ঋতুকে ভালোবেসে, এই সময়কে ভালোবেসে, শরতের সঙ্গে জড়িয়ে থাকা সব কিছুকে ভালোবেসে কিন্তু আমাদের সাহিত্যে রয়েছে নানান সৃষ্টি। আর সেই রকমই একটি ভীষণ সুন্দর কবিতা আপনারই লেখা দাদা, এবং সেই কবিতা দিয়ে আমরা অনুষ্ঠান শুরু তো করলাম। কিন্তু কথা বলতে গেলে অনেক কথা, কারণ রঞ্জিতার সম্পর্কে যতটাই বলা যায় মনে হয় যেন বারে বারে যে কিছুই বলা হলো না, অনেকটা কম বলা হয়ে গেল। কিন্তু আমরা কোনো রকম কম বলার মধ্যে সীমাবদ্ধ থাকবো না। কথা বললে যেহেতু সে কথা চলতেই থাকবে, তাই আর একটা কবিতা শুনে নি, কারণ শরতের সঙ্গে তো প্রেম ভীষণভাবে জড়িয়ে যায়, আর সেই প্রেম যদি হয় ছোটবেলার প্রেম, তাহলে সেটা একটা অন্য অনুভূতি দেয়। স্মৃতি রোমন্থনে এক অন্য অনুভূতি, ভীষণভাবে নস্টালজিক হয়ে পড়ি। তো সেই রকম একটা কিছু শোনানো যাবে? হ্যাঁ, কৈশোর প্রেমের স্মৃতিচারণা কবিতাটি সেই ছবিটি সযত্নে রেখেছি আমার অ্যালবামে। আমার বহু পুরানো বিবর্ণ জীর্ণ শখের অ্যালবাম, সাদা কালো সেই ছবিটি। সে অম্লার উচ্ছল হাসে, সে প্রদীপ্ত যৌবন, ঘন কৃষ্ণবর্ণ কুঞ্চিত কেশরাশি, মায়াবী চাউনি আজও আছে ঠিক ঠিক একই রকম। অনেক বছর আগের সেই নীল আকাশের মতো। তুমি ষোড়শী অনন্যা, আমার প্রাণের চৈতি হাওয়া। বড় অবাক লাগে, কি অসাধারণ ক্ষমতা ছিল তোমার। রূপের মায়াবী জাদু হরণ করেছিল আমার সবকিছুই, আমার দিন রাত, আমার হাসি কান্না, আমার স্বপ্ন সুখ, আমার চাওয়া পাওয়া আবেগ, বুকের অসহ্য যন্ত্রণা,
তোমাকে একটুখানি দেখা বয়ে আনতো অনাবিল সুখ, তোমার আলতো নরম ছোঁয়া আলতো চরম পরিতৃপ্তি, কাজল চোখে ছিল সাবসাগরের ঢেউ, শঙ্খচিলের গান, প্রেমের পত্রে উজাড় করে দিতাম আমার আমার মনের কথা। সব হারিয়ে গেছে কালের স্রোতে, অজ্ঞাত ঠিকানায়। কত দিন, কত মাস, কত বছর চলে গেছে অপেক্ষায়। বিনিদ্র রজনী কেটেছে আমার নীরব পথ চাওয়াতে। তুমি আর সরসী নেই, নেই সেই অনন্ত রূপের জাদু, কিন্তু তোমার ছবিতে অসংখ্য তারার প্রেমের কবিতা। কালের ঝোড়ো হাওয়ায়, পরিবর্তনের নিত্য ঘূর্ণাবর্তে তুমি কোথায় আছো, কেমন আছো, কিছুই জানি না। আমি আছি, প্রেম আছে, আছে সেই ছবি, শুধু শুধু তুমি নেই। একদম। অনেক কিছুই থাকে, আবার অনেক কিছুই থাকে না, আর যেগুলো থাকে তার মধ্যে থেকেই কিন্তু আমরা আমাদের না পাওয়া জিনিসগুলোকে যেন খুঁজে পাওয়ার একটা চেষ্টা করি, তাই তো দাদা? হ্যাঁ, রঞ্জিতদা রয়েছেন আজকে আমাদের সঙ্গে। অনেকটা দিন সময় পর আবার আপনার সঙ্গে আমার দেখা, এবং সময় কিন্তু থেমে থাকে না, সময়ের সঙ্গে শুরু হয়েছিল আপনার সঙ্গে একদম 2015 সালে। 2015, আজ 2021, প্রায় 6-7 বছর হয়ে গেল। এবং এই সময়ের সঙ্গে চলতে গিয়ে কিন্তু অনেক কিছু ঘটে যায় আমাদের জীবনে, অনেক প্রচেষ্টা সার্থক হয়, অনেক ক্ষেত্রে বিফল হয়। কিন্তু আজকে এমন একজন মানুষের পাশে বসে রয়েছি, যে মানুষটিকে সঙ্গে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেই মানুষটির কথা বলতে গেলে কিন্তু প্রচুর কষ্টের মধ্যে দিয়ে কিন্তু সার্থকতা আছে এই দিনের শেষে। 12টি এর কথা আমরা সম্ভবত শুনেছিলাম, তো আজকে যখন এতগুলো দিন পর দেখা, সেই সংখ্যা গিয়ে পৌঁছেছে 15তে। হ্যাঁ, 15তে এমফিল পিএইচডি এগুলো নিয়ে, এমফিল পিএইচডি এগুলো নিয়ে 15তে গিয়ে পৌঁছেছে। এবং মানে আসলে অ্যাকচুয়ালি 96 থেকে 2020, হ্যাঁ 94 থেকে 26 বছরে এতটা পথ, এই মানে এইরকম একটা চিন্তা ভাবনা কেন, যে মানে এই মানে ডিগ্রি বাড়ানো বা এই চিন্তা ভাবনা বা এই পড়াশোনা, এগুলো কি মানে কিভাবে এই চিন্তা ভাবনা সূত্রপাত? এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আপনার মানে পড়াশোনার প্রতি ভালোবাসা, পড়াশোনার আবেগ, নতুন কি জানা, মানে নিজে যে অবসর যে সময়টা, ধরুন আমি শিক্ষকতা করি, পড়ানো, এটা একটা আমার খুব গুরুত্বপূর্ণ কাজ, দায়িত্ব, বিরাট দায়বদ্ধতা রয়েছে। তো এই যে অবসরে যে সময়টুকু পাওয়া যায়, সেই সময়টাকে অন্যভাবে না নষ্ট করে অনেকে অনেক রকম ভাবে মাত্র অবসর জীবন যাপন করে। তো এটা আমার এক ধরনের মানে আনন্দ, আমার অবসরকে পড়াশোনার মাধ্যমে কাটানো। আর এই পড়াশোনা করতে গিয়ে বাড়তি পাওয়া না একটা করে ডিগ্রি। তো পড়াশোনা করছি, আসলে সবাই পড়াশোনা করে, ধরুন এত বড় বড় পাবলিক লাইব্রেরি আছে, বিভিন্ন গ্রন্থাগার আছে, অনেকের বাড়িতে লাইব্রেরি আছে, সবাই পড়াশোনা করে, কিছু না কিছু পড়াশোনা করে। আর আমার এই পড়াশোনাটা একটা সিস্টেমের মাধ্যমে, একটা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে, একটা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে, একটা তাদের যে পথ দেখানো পথ, সেইভাবে অবলম্বন করে এগোনো। আর তার জন্য প্রতি বছরে বছরে ইউনিভার্সিটি আমাকে একটা করে ডিগ্রি দিয়ে গেছে। তো সেই কারণে আমার এখন অ্যাকচুয়ালি 12টা এমএ, একটা এমফিল, একটা পিএইচডি, আর একটা হচ্ছে দুটো পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা দিলে মোট 16টা হয়। কিন্তু মোটামুটি এখন যেটা ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস কিংবা ইন্ডিয়াস ওয়ার্ল্ড রেকর্ডে 20টা ডিগ্রি করেছে, কারণ ওখানে ব্যাচেলার্স ডিগ্রিগুলো ধরেছে। আচ্ছা, ওখানে ব্যাচেলার্স ডিগ্রিগুলো রয়েছে, বিএড বা অন্যান্য যে অনার্স ডিগ্রিগুলো রয়েছে, সেগুলোকে নিয়ে মোট 20টা। সেটা হচ্ছে ইন্ডিয়াস ওয়ার্ল্ড রেকর্ড নামে একটা সংস্থা থেকে সেটাকে করেছে। আর ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ওখানে 15টা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিকে স্বীকৃতি দিয়েছে। তো যে কোনো কারণে একটা হয়ে গেছে, মোট 16টা কিন্তু পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, মোট 16টা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি। এবং পাশাপাশি আর এইরকম একটি প্রফেশন যেখানে অসম্ভব দায়িত্ব এবং
সাহিত্য চর্চা তো আছে, সবটা মিলিয়ে চলছে। আরো কথায় আমরা আসবো, তার আগে যদি মানে শারদোৎসবকে ঘিরে নানান কাহিনী, একটু যদি পৌরাণিক কাহিনীর দিকে যদি আমরা ফিরে যেতে পারি। হ্যাঁ, পৌরাণিক কাহিনী, এটা একটু বহু পুরনো দিনের কাহিনী, মহাভারত থেকে নেওয়া। মহাভারতের কাহিনী অবলম্বনে আমরা সেই মৎস্যগন্ধা পরাশর মুনির কাহিনী আমরা জানি, শুনেছি সেই পুরনো দিনে। তারই একটু প্রচেষ্টা বর্তমানে কবিতার আকারে সেটাকে রচনা করে একটু বড় কবিতা আমি একটু পড়ছি। তো রচনা স্টাইলটাও একটু অন্য ধরনের, মানে বর্তমান যে সিস্টেম, যে পদ্ধতিতে যে রচনা শৈলী, সেটা নয়, একটু অন্য ধরনের। আচ্ছা। সবুজ অরণ্যানী, গহন কানন পথ, পিয়াসিনী কলসনা, শূন্য লোকে ভাস্বর ভাস্কর, কুলু কুলু সঙ্গীতে কল্লোলিনী, নিরালা কিনারায় যমুনা ঘাটে খেয়া পারাপারে, কে আসো এসো তরা, তরণী নিয়ে তটিনী মাঝি, যাব আমি ওই পারে তীর্থযাত্রী পুণ্য অভিলাষে, কারে দেখি খেয়া কাটে যৌবন দীপ্তগ্নি প্রভবী, স্বপ্ন সুন্দর দিব্যকান্তি, মহামতি মহামুনি অপেক্ষায়, সুস্বাগত হে জটাধারী আবন্ধুক, ধন্য হবে তরণী, আমি আছি খেয়া পারাপারে পিতৃদেবের আজ্ঞায়, নিত্য নিমগ্ন আমি মহা কর্তব্য কর্মে, হে পথচারী, কে তুমি হে রমণী অনন্যা যৌবনা লাবণ্যময়ী, কিবা পরিচয় তব জগৎ মোহিনী, হে কোকিল কণ্ঠী, হে অপরূপা কোন রাজপ্রাসাদে জন্ম তোমার, হে রাজনন্দিনী, কেন তুমি একাকিনী কঠিন কর্মে, প্রেমানলে দগ্ধ আমি, আমায় ভজনা কর নারী, আমি সামান্য রমণী কৈবর্ত নন্দিনী, মৎস্যগন্ধা নাম, নিম্নবর্ণা আমি, অনুরা অপরিণীতা, দুর্গন্ধ অঙ্গে মোর, শুনিয়াছি যমুনার জলে সৃষ্টি আমার, আমি মৎস্যকন্যা, অভিশপ্তা দীর্ঘিকা, স্বর্গ বিদ্যাধরী, জননী যমুনা সফরী, পিতা নাকি পরিচর, দেবরাজ আশিসে ধন্য নির্ভর, যমজ ভ্রাতা মোর মৎস্যরাজ, রাজবংশে পালিত পুত্র, আমি ধীবর পালিতা, দরিদ্র গৃহে সযত্নে লালিতা কন্যা, তোমার সর্বাঙ্গী রূপের মহাপ্লাবন অধম আকর্ষণ, শিথিল সংযম, শিথিল ধ্যান, তপস্যা অগ্নি রূপশিখায়, মম বক্ষ প্রদেশে নিবিড় বাহু বন্ধনে এসো নব যৌবনা, নির্বাপিত করো প্রজ্বলিত অগ্নিশিখা সোহাগ স্পর্শে, ধন্য করো মহামুনিরে, রূপ ঝর্ণা ধারায় স্নাত করাও প্রিয়, আমার প্রণতি গ্রহণ করো মহামুনি, আমি চিলারনা কেমনে নিবেদিব তোমায়, অস্পৃশ্যা দাস রাজা কন্যা, কোন পুরুষ আসে না পাশে, কামানোর জাগে না প্রাণে, আমার সর্বাঙ্গী মাথার আশীর্বাদ মৎস্যগন্ধে ধন্যা, কেমনে পূরণ হবে এই জটাধারী তব মিলন অভিলাষ, অসৎ নয় কিছু ধরা ধামে নারী তপস্যার মহাবলে, কমণ্ডলুর বাড়ি সিঞ্চনে হও তুমি পদ্মগন্ধা কমল সুবাস, প্রভাকরের প্রভায় বিচ্ছুরিত হোক তোমার রূপের জ্যোতি, যমুনার সলিল আন্দোলিত হোক হে সুভাষিনী তোমার মধুর কণ্ঠে, বসন্ত বাতাসে ছড়িয়ে পড়ুক আনন্দ বার্তা কমল সুবাস, কৃতজ্ঞতায় মহাপাশে বন্দিনী আমি, ধন্যা পদ্মগন্ধা, তোমার উদার আশীর্বাদে রূপে গুণে পরিপূর্ণ আমি, তোমায় দেব হে দেব আমার মন প্রাণ প্রতি অঙ্গ, তবুও ভয় আসে মনে, আমি অনুরা, আমি অপরিমিতা, কেমনে করিব ধারণ তোমার সন্তান, আমি যে কুমারী, ভীত হেও না নারী, মাতা হয়েও অক্ষত রবে কৌমার্য, পরাশর আসিছে বরণ করিবে তোমায় রাজাধিরাজ, হে মহামুনি কেমন ভাবে বাসর মিলন ক্ষুদ্র তরণী, এই প্রকাশ্য দিবালোকে তুই অগণন যমুনার জলে,
উভয় তীরে অপেক্ষমান যাত্রী সব পারাপার আসে, স্মরণ জাগে মোর সর্বাঙ্গী। আমি কুমারী কাম পিয়াসিনী, উৎকণ্ঠিত হয়ে নারাম রমণী শ্রীরাম যমুনা দেব, প্রগাঢ় কুজ্ঝটিকায় অদৃশ্য লোকালয় অন্ধকার। ধন্য হোক আকাশ বাতাস যমুনার পবিত্র সলিল, কৃষ্ণদ্বৈপায়ন বেদ ব্যাস তোমার গর্ভজাত পুত্র, মহাপ্রতিভাধর পুত্র তব অমর বিস্ময় ধরাতলে। এসো প্রিয় উন্মুক্ত বক্ষ মাঝে অনন্ত যৌবন নিয়ে। কন্দর্প পানে বিদ্ধ আমি মহাভয়ে বসি হুতা কুমারী, সর্বাঙ্গ সমর্পিলাম দেব, গ্রহণ করো মম প্রেমার্ঘ। এসো প্রিয় বাহুবন্ধনে মিলন শয়নে তৃষ্ণার্ত পথিক, কোমল সোহাগে কোমল গন্ধা নির্বাপিত করো কামাগ্নি। ভীষণ সুন্দর। শুনতে শুনতে একটা অনুভূতি তৈরি হচ্ছিল, ভীষণ মহাভারতের বোঝানো। কাহিনী, হ্যাঁ? মহাভারতের কাহিনী। মহাভারতের কাহিনী একদমই মানে ভীষণ সুন্দরভাবে কবিতার আকারে কাহিনীটা খুব সুন্দর বিবরণ করা হয়েছে। দাদা পড়াশোনার কথা বলছিলেন যে পড়াশোনার প্রতি একটা অদম্য ইচ্ছা, একটা অদম্য ভালো লাগা, কিন্তু পড়াশোনা তো আমরা যে কোনো জায়গায় যে কোনো সময় বা ঘরে বসেও করতে পারি, তার জন্য এই যে ইনস্টিটিউটে যাওয়া, এই মানে এই পথটা কেন নিলেন, সেই কারণটা একটু জানতে চাইবো। ইনস্টিটিউশনে আসলে আমার যে বেশিরভাগ যে ডিগ্রিগুলো আমাকে করেছে এগুলো তো রেগুলার সিস্টেমে নয়, রেগুলার সিস্টেমে সম্ভব নয়। স্কুলটা রয়েছে যেহেতু আমি চাকরি করি, কারণ আমাকে রেগুলার আমাকে স্কুলে যেতে হয় ইত্যাদি। তো অবসর সময় বিশেষ করে আমি একটা ওপেন ইউনিভার্সিটি আমার খুব পছন্দ, যেটা ইগনু বলে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। তো এখানে ইংলিশ মিডিয়াম আর হিন্দি মিডিয়ামে পড়ানো হয়। তো যেহেতু ইংরেজিটা আমার প্রধান সাবজেক্ট ছিল, সেই কারণে ওখানে ইংলিশ মিডিয়ামে পড়তে আমার খুব একটা অসুবিধা হয় না। তো সেই কারণে আমি আমার মেনলি ওখানে পরীক্ষা দেওয়ার জন্য আমাকে যেতে হয়। তো অন্য সময় আমার যাওয়ার প্রয়োজন হয় না, বাড়িতে বসে আমি পড়াশোনা করি আর কি। তাদের পাঠানো মেটেরিয়ালস, স্টাডি মেটেরিয়ালস অত্যন্ত উন্নত মানের, যে স্টাডি মেটেরিয়ালস বা তাদের যে অ্যাডমিনিস্ট্রেশন বা স্টুডেন্ট সাপোর্ট সিস্টেম ওরা অত্যন্ত উন্নত মানের। তো সেই কারণে আমার পড়াশোনা করতে খুব অসুবিধা হয় না। তো সেই জন্য একের পর একটা করে ডিগ্রি করে গেছি। তো যদি খুব কঠিন কাজ, কারণ ইগনুতে প্রবেশ করা সহজ, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন কাজ। তো খুব কঠিন কাজ, মানে খুবই কঠিন কাজ। তো আবার নিজের পড়াশোনার প্রতি একটা সময় দেওয়া, স্টুডেন্টদের প্রতি একটা দায়িত্ব কর্তব্য তো থেকেই যায় শিক্ষকদের, সবটা পালন করা মানে এটা কিন্তু খুব একটা সহজ বিষয় কিন্তু একেবারেই নয়। তবে একটা জিনিস জানেন আপনি, মানে কি বলে একটা কথা আছে না, ভালোবাসা বা লাভ। একদম। তো মানুষ ভালোবাসা বা লাভের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারে, অনেক কিছু কঠিন। আমার তো জীবনে মানে ইতিহাস আমরা দেখি, শুনছি, জানছি। এখানে একটা গল্প বললাম, তো মহাভারতের কাহিনী। আসলে আপনি যদি কোনো জিনিসের প্রতি আপনার ভালোবাসা থাকে, নিষ্ঠা থাকে, তার কিন্তু একটা ফল আপনি এসে যাবে, তার পথ আপনাকে ঠিক এসে যাবে, আপনি যদি সেই পথেই থাকেন। কিন্তু যদি সেখানে যদি আপনার অনীহা বা অন্য কোনো এক্সকিউজ যাকে আমরা বলি, নানা রকম এক্সকিউজ আছে, যে পারছি না, পারছি না, এই ঝামেলা সেই ঝামেলা সেই, তখন কিন্তু আপনার মানে হবে না। একদম একেবারে তখনই কিন্তু সমস্যাগুলো দেখবেন কিভাবে যেন তৈরি হয়েই যাচ্ছে। তো আপনাকে এগিয়ে যেতে হবে, দেখি না শেষ পর্যন্ত কি হয়, শেষ পর্যন্ত। একদম। আরো অনেক কিছু জানার আছে, কিন্তু এই মুহূর্তে জীবনের কথা বলছিলাম, ভালোবাসার কথা বলছি। জীবনে এমন অনেক সত্য থাকে যেগুলো আমরা মেনে নিতে পারি, যেগুলো আমরা মানতে পারি না, এরকম নানান ঘটনা বহুল আমাদের প্রত্যেকের জীবন। তো একটা কবিতা হয়ে যাক আবার। হ্যাঁ, কবিতাটি আসলে আমাদের জীবন তো এই দেখুন, জন্ম হলাম, বড় হলাম, আবার শেষ হয়ে যাব। একদম। এই হচ্ছে জীবনের আসা যাওয়ার ব্যাপারটা, সাইকেলটা এইভাবেই চলতে থাকছে জীবনে। তো সেদিন 2015-তে আপনার সঙ্গে দেখা হলো, ভাবতেই পারছেন 7টা বছর কিভাবে চলে গেল, কত কিছু পরিবর্তন হচ্ছে। কবিতাটির নাম সাগরে সূর্য ওঠে। সাগরে সূর্য ওঠে, সাগরে সূর্য অস্ত যায়, ঢেউ আসে চলে যায় অবিরাম আহ্লাদে, হাসিতে সে হারিয়ে যায় হিসাব আলুকায়, ঝাউবনে নৃত্যদোল চেয়ে নীল দরিয়ায়।
দিন নেই রাত নেই বিনিদ্র উৎসব লাগে, অবসরহীন অবসাদহীন ক্লান্তিহীন তারা, জরাহীন যন্ত্রণাহীন নিশামণি নিশাকর, অচঞ্চল বিশ্ব প্রকৃতি শাশ্বত অজর অমর। জন্ম হয় জীবনের পথে চলে তালে তালে, শৈশব বাল্য আসে, কৈশোর আসি যৌবন, অপরাহ্ন অবশেষে শান্ত বিরহী সাঁঝের বেলা, সূর্যচন্দ্র থাকে যে সাঙ্গ হয় জীবনের খেলা। বাহ, মানে জীবনের আসা যাওয়া খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠলো এই কয়টি সূর্য গানে। চন্দ্র সবই থাকবে। একদম আমরা যখন এলাম সূর্যচন্দ্র দেখছি, আমরা এসেছি, আবার আমরা যখন যাব সূর্য থাকবে চন্দ্র থাকবে। একদম, মানে তারা আমাদের জীবনের সবকিছুর চিরন্তন সাক্ষী হয়ে সত্য, আছে। চিরন্তন সত্য। চিরন্তন সত্য, এবং চিরন্তন সত্য যেন আমাদের জীবনের বড় সাক্ষী, সেই নিয়ে আমাদের চলা। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠেছে, এবং তারপর 2020 সালের প্রজাতন্ত্র না, দিবসে এইটা এইখানে একটু ভ্রান্তি আছে। হ্যাঁ। 2020 নয়, ওটা যে 2003 সাল। 2003 সাল, হ্যাঁ, আচ্ছা। 2003 এইখানে একটু ইয়ে আছে, যেটা আমি আপনাকে বলছি। 2000 সালে তখন আমি একটা MA প্রোগ্রাম করেছিলাম ইগনো থেকে। আচ্ছা। এবং সেই MA প্রোগ্রাম করার ফলে আপনার সারা ভারতবর্ষে ওই সাবজেক্টে ফার্স্ট হয়েছিলাম। আচ্ছা। তো ফার্স্ট হওয়ার জন্য আমি একটা গোল্ড মেডেল পেয়েছিলাম, সোনার মেডেল। আচ্ছা। সেটা 2002 সালে। আচ্ছা। সেটা নতুন দিল্লিতে আমি গিয়েছিলাম। তো গিয়ে সেখানে তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, শিক্ষামন্ত্রী ছিলেন মুরলী মনোহর যোশী। শিক্ষামন্ত্রী মুরলী মনোহর যোশীর হাত থেকে আমি ইগনুর যে সমাবর্তন হয়েছিল 2002 সালে, সেইখান থেকে আমি এইটা এনেছিলাম, এই যে সার্টিফিকেটটা এইটা 2002 সালে। আচ্ছা। তো এইটা এরই ফলশ্রুতি হিসেবে 2003 সালে আমাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে তখন আমাকে একটা ইনভাইট করেছিল রিপাবলিক ডেতে উইটনেস করার জন্য, দেখার জন্য রাজপথে যেতে বলেছিল। তো সেইখানে আমি গিয়েছিলাম। তো সেইখানে তারা সম্মাননা প্রদর্শন করেছিল, সম্মাননা জ্ঞাপন করেছিল। এই পড়াশোনার জন্য যে এইসব হয় তা আমি জানতাম না। মানে পড়াশোনা না করলে সেটা বোঝাই যায় না যে পড়াশোনার জন্য কি কি হতে পারে। হ্যাঁ, পড়াশোনা যে করলে যে এইসব পাওয়া যায়, পড়াশোনা করলে যে এইসব, ওসব আমার ধারণা ছিল না। তো পড়াশোনার জন্যই এই স্বীকৃতি আমি পেয়েছি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। মানে এই স্বীকৃতি মানে অন্য অনেক পাওয়ার থেকে অনেক উপরে অবস্থান করে। অবশ্যই, তাই না? সম্মান পেতে, সম্মান পাওয়াটা অবশ্যই একটা ভাগ্যের ব্যাপার। যেদিন এটা এই খবরটা এলো তখন আমি ভাবতে পারছিলাম না যে এটা কি সম্ভব, যে কখনো যে এই একটা বিষয়ে ফার্স্ট হওয়ার জন্য, সর্বভারতীয় স্তরে ফার্স্ট হওয়ার জন্য আমাকে নিমন্ত্রণ জানিয়েছে প্রজাতন্ত্র দিবসে। মানে দেখা আছে অনারেবল প্রাইম মিনিস্টার গেস্ট হিসেবে। প্রাইম মিনিস্টার একটা বক্স থাকে আর কি মঞ্চের পাশে, সেই বক্সে বসবার জন্য আমাকে নিমন্ত্রণ জানানো হয়েছে। আচ্ছা, মানে এগুলো হচ্ছে পরম প্রাপ্তি, পরম পাওয়া জীবনে। একজন মানুষ যিনি জীবনে পড়াশোনার জন্য এতটা পরিশ্রম করেছেন, এতটা খেটেছেন, এবং এইসব বিষয়গুলো সব গোপন ছিল, মানে চাপা ছিল আর কি, প্রকাশ হয়নি। কিন্তু এই সদ্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে যখন নামটা বেরোলো, আর একটা ইন্ডিয়াস ওয়ার্ল্ড রেকর্ড, আচ্ছা, ইন্ডিয়াস ওয়ার্ল্ড রেকর্ড, হ্যাঁ, ইন্ডিয়াস ওয়ার্ল্ড রেকর্ড যখন নামটা বেরোলো, তখন যখন সংবাদ মাধ্যমে এই খবরগুলো গেল, তখনই এইসব জিনিসগুলো হাইলাইট হয়েছে, প্রচারিত হয়েছে। আসলে যারা পান তারা এগুলো প্রচারের জন্য পান না, কারণ তারা তো যেটা করেন ভালোবেসে করেন, ফলত কিন্তু সেই ভালোবাসাটা নিজের মানে চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আমরা আবার একটু কবিতায় ফিরবো। হ্যাঁ, কবিতাটি এরপরে কবিতাটির নাম হচ্ছে যমুনা। আমরা জানি গঙ্গা, যমুনা। হ্যাঁ, এবং এই নদীগুলিকে ঘিরে অনেক পৌরাণিক কাহিনীও রয়েছে। যমুনাকে নিয়েই তো আছে, সেই রাধা কৃষ্ণের প্রেমের ব্যাপার রয়েছে যমুনার ব্যাপার নিয়ে। আর তাছাড়া আমি যে আগে যে কবিতাটা পড়লাম সেইখানেও সে যমুনার ব্যাপার রয়েছে। তো গঙ্গা যমুনা, গঙ্গা আর যমুনার মধ্যে এই যমুনাকে নিয়ে এই কবিতাটি, এটা পৌরাণিক কাহিনী অবলম্বনে রচিত। এর সঙ্গে যে পৌরাণিক কাহিনী রয়েছে সেইটাই মোটামুটি এখানে আলোকপাত করা হয়েছে। স্বচ্ছ সলিলা অনন্ত রূপসী কল্লোলিনী যমুনা, যমুনত্রী দুহিতা তুমি, সূর্য তনয়া জম ভগিনী, গঙ্গা প্রিয়া তুমি, মিলন সোহা পবিত্র প্রয়াগে,
আপন ছন্দে প্রবহমানা যুগ যুগ ধরে ধরায় ছলাৎ ছলাৎ ভেবে অমর প্রেমের কবিতা। বর্ষণমুখর উন্মত্ত নিশীথে শান্ত তোমার তরঙ্গ, নবজাতকের বৃন্দাবন যাত্রা শেষ নাগের ছত্র স্নেহে, তোমার তীরে কদম্ব নীড়ে মুরলীর সুর ঝর্ণাধারা, কলমুখর সহস্র গোপিনীর সানন্দ নৃত্য হিসার, তোমার সিক্ত ঘাটে রাধা সোহাগ মিলন কুঞ্চবন, তোমার সলিলে অনির্বাণ কামানল পরাশর মুনি, যমুনা দিবে কুচ্ছটিকায় গোপন মিলন পদ্মগন্ধা, কুরুকুল কৌরব প্রতিপুত্র শান্তনু যমুনার ঘাটে, ভুবন মোহিনী রূপে মুগ্ধ প্রণয় উন্মাদ হস্তিনাপুরের প্রতি, প্রেম বিরহের স্মৃতি বুকে নিয়ে তোমার অমোঘ যাত্রা, পবিত্র ভারত ভূমিতে নিত্য বাজে তোমার প্রণয় বাঁশরী। ভীষণ সুন্দর। এবং নদীর সঙ্গে, নদীর গতিপথ, নদীর ছন্দের সঙ্গে আমাদের জীবনের ছন্দ যেন কোথাও গিয়ে ভীষণভাবে মিলে যায়। কিন্তু গত 1.5 বছরে জীবনের ছন্দেও কিন্তু একটা পতন ঘটেছে, তাই না? হ্যাঁ, অবশ্যই। সেই ছন্দ পতন থেকে আমরা হয়তো কিছুটা বেরিয়ে আসছি, আবার আটকা পড়তে, জানি না এইভাবে ঠিক কতদিন চলবে। কিন্তু যে রোগে আক্রান্ত গোটা বিশ্ব, তা কিন্তু বহু মানুষের কাছে একটা বিভীষিকার রূপ নিয়েছে, তাই না? হ্যাঁ, আমরা এখন এই প্রায় 1 বছর, 1.5 বছর, 2 বছর ধরে একটা ভয়ঙ্কর একটা অস্বাভাবিক পরিস্থিতির ভেতর দিয়ে আমরা চলছি। আমাদের মাস্ক পরতে হয়, দূরত্ব বজায় রাখতে হয়, আমাদের স্যানিটাইজার ইউজ করতে হয়। আসলে আমরা ভাবিও নি কোনোদিন এই ধরনের একটা সমস্যা আমাদের সম্মুখীন হতে হবে। বিশেষ করে আমাদের স্কুল ইনস্টিটিউশন, যে ছাত্রছাত্রীদের কলমুখর, তারা কলকোলাহলে মুখর করে রাখতো যে শিক্ষা প্রাঙ্গণ, সেটা এখন নীরব হয়ে গেছে। ছাত্রছাত্রীরা ঠিক যেভাবে স্কুলটাকে মিস করছে, টিচারদেরও কিন্তু একই অবস্থা। অবশ্যই অবশ্যই, কারণ তাদের নিয়েই আমাদের জীবন। একদমই তাই। তো সেই একটু কবিতায় থাকি, আবার কথায় আসবো। একটু কবিতায় থাকি, তারপর অবশ্যই অবশ্যই। এর কবিতাটির নাম হচ্ছে অনাহত। লোভ, লালসা, ঈর্ষা, হিংসা চাই না কোনোদিন, তবু শুনেছি বারংবার তার বিদ্রোহ অর্থ হাসে, প্রকাশ্যে গোপন ছদ্মবেশে সর্বনাশের বার্তা, জীবনের সহজ ছন্দ অভিশাপের অগ্নি বলয়ে, রোগ সুখ রূপ বদলে আসে নির্মম পদক্ষেপে, বিপ্রত জগৎ জীবন ছন্দ যায় ফেটে হয় বিবর্ণ, তো পৃথিবীর অধিকার ছাড়ে না মানুষ কোনোদিন, আকাশ বাতাস জল মাটি গাছপালা ও পশু পাখি। সর্বগ্রাসী আতঙ্কের অট্টহাসি দিগন্তব্যাপী হলেও বিভীষিকা রক্ত আঁখি যতই ভয়ঙ্কর হোক না কেন, পরাজয় শিকার তাকে করতেই হবে কোনো একদিন, সে নরকের শয়তানি হোক কিংবা কোভিড ভাইরাস। একদমই তাই। এবং যে মারণ রোগে আমরা আক্রান্ত, শুধু আমরা বলবো না, আমি আপনি, শুধু আমাদের ঘরের কথা নয়, সারা পৃথিবী আক্রান্ত। সেখান থেকে মুক্তির উপায় আমরা খুঁজে বেড়াচ্ছি প্রতিনিয়ত। যে উপায় পাচ্ছি তাতেও একটা সন্দেহ থেকেই যাচ্ছে। কি অদ্ভুত ভাবে যেন আমাদের জীবনের ছন্দ পতন ঘটলো, আমাদের চেনা পৃথিবীটাকে যেন আমরা হারিয়ে ফেললাম এক নিমেষে। রয়েছে আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠান শারদ উপাচারে ডক্টর রঞ্জিত দাস রয়েছেন আমার সঙ্গে। তারা আবার একটু কথায় ফিরবো, যে এই যে কবিতা সাহিত্য যেহেতু বিষয়, সুতরাং সাহিত্যের প্রতি একটা প্রেম থাকবে, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এইভাবে সাহিত্য চর্চা করার, নিজে কিছু সৃষ্টি করব, এই চিন্তা ভাবনার আসলো কিভাবে? আসলে পড়াশোনার প্রতি যেমন একটা ভালোবাসা, আর কবিতার প্রতি একটা ভালোবাসা, বুঝতে পেরেছেন? ভালোবাসা দুদিকেই ভালোবাসা আর কি। তো সেই কবিতাকে ভালোবাসতে গিয়ে কিছু লেখা, নতুন করে ভাবনা, নিজের যে আবেগ, নিজের যে স্বপ্ন, নিজের সুখ ব্যথা বেদনা, এগুলো একটা মানুষকে যে বিভিন্ন রকম যেসব বিষয়গুলো মানুষ এর মনের মধ্যে আসে, তারই বহিঃপ্রকাশ হয় কবিতার মাধ্যমে। তো এখন আমাদের মধ্যে আমরা সেইটা চেষ্টা করি যে আমাদের প্রাত্যহিক জীবনে যে সুখ দুঃখ আবেগ যন্ত্রণা, সেটা কবিতার মাধ্যমে ফুটে তুলতে। একদম। কবিতা নিয়ে যখন কথা শুরু হয়েছে তখন অনেক কথা হবে, তার আগে আরেকটা কবিতা শুনে নিই। এখন আবার একটু সেই হারিয়ে যাওয়া প্রেমের কাহিনী,
সেই হারিয়ে যাওয়া প্রেমের কাহিনী নিয়ে আরেকটা কবিতা, সেই স্টেশনটা। নিমেষের মধ্যে পেরিয়ে গেলাম সেই শান্ত চেনা স্টেশনটি। রাজধানীর গতি, হর্নের তীব্রতা, হারিয়ে গেলে সন্ধ্যার আলো। সেই স্মৃতিগুলো কিন্তু হারায়নি, আজও উজ্জ্বল একই রকম। দিনে রাতে যখন তখন উঁকি মারে মনের আনাচে কানাচে। প্রথম পরিচয়ের সেই স্বপ্ন নাগা মুহূর্ত, আবেগের নীরব কথা, ভালো লাগা আর ভালোবাসা, দুটো মনের দেওয়া নেওয়া। হৃদয়ে হৃদয়ে চোখ, চোখে চোখ, হাতে হাত, আলতো ছোঁয়ায় মায়া। ফুলের পর ফুল সাজিয়ে আগামী জীবনের গল্প রচনা করা। আটের অরণ্যে হতভাগা অরল্যান্ডো, হতভাগিনী রোজালিন্ড, কিংবা ডেসডিমোনার অবাক হয়ে গল্প শোনা বীর ওথেলোর। আনারকুলে দুর্দম প্রেম, হাতিপোতায় হতভাগা দেবদাস। দেশ বিদেশের প্রেমের কাহিনী, দুটো প্রাণীর বিভোর আবেগ। দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস, 3টি বছর। এক্সপোজিশন, রাইটিং অ্যাকশন, তারপরে আসে ক্লাইম্যাক্স। আবেগের বাঁধন হারা উত্তাল ঢেউ থিতিয়ে যায় বালুবেলায়। ফলে অ্যাকশনের পথ বেয়ে এখন বিরোহী ক্যাটাস্ট্রফিতে। প্রেমের মৃত্যু নেই, গল্পের শেষ নেই। ঝলমলে স্টেশন, এখানে গল্পের জন্ম হয়, হয় অগ্রগতি, হয় গল্পের সমাপ্তি। ট্রেন আসে, ট্রেন যায়, যাত্রী ওঠে, যাত্রী নামে, জনকলরব। পথ হারা প্রেম বিপথগামী খুঁজে যায় নিত্য বিশ্বস্ত ঠিকানা। অরল্যান্ডো, রোজালিন্ড, অনেকদিন পর নামগুলো আবার শুনলাম। ইংরেজি সাহিত্যে ভীষণ পরিচিত দুটো চরিত্র। ডেসটিমোনা, একদম। এই নামগুলো অনেকদিন পর আবার শুনলাম। আসলে সাহিত্যের জন্য মনে হয়, আমার যেটা মনে হয় দাদা, যে বাংলা ইংরেজি এইভাবে মনে হয় না কোনো বিভেদ হয় বলে। না না, জীবনের গল্প এক, মানুষের সুখ দুঃখ। আপনার, আমি বাঙালি, আমার যেরকম চিন্তা, সুখ দুঃখ কষ্ট যন্ত্রণা যারা ইংরেজ তাদেরও হয়। সাহিত্য হচ্ছে একটা নিজস্ব অনুভূতির বহিঃপ্রকাশ, একদমই। এবং দুটোই যেন দুটোর মধ্যে কিভাবে ঢুকে গিয়ে একটা অবস্থান। ভাষাটা একটা মাধ্যম মাত্র, ভাষাটা একটা মাধ্যম। আপনার ইংরেজি ভাষাই হোক বা হিন্দি ভাষাই হোক বা বাংলা ভাষা বা নেপালি হোক, যে ভাষাই হোক না কেন, মানুষ তার মনের কথা বলে। ভাষাটার মাধ্যম, এটা মিডিয়াম মাত্র। একদম, একেবারেই তাই। বাংলা কবিতা নিয়ে যখন কথা বলছি, একটু কবিতার বইয়ের কথায় আসবো। অনেক কবিতার বই প্রকাশ পেয়েছে দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার প্রথম কাব্যগ্রন্থ নাম হচ্ছে বিনিদ্র রজনী ধ্রুবতারা। প্রথম কাব্যগ্রন্থ বিনিদ্র রজনী ধ্রুবতারা। তারপরে হচ্ছে এই যে বিনিদ্র রজনী ধ্রুবতারা আমার প্রথম কাব্যগ্রন্থ, সেটা অনেক ছোটবেলায় লেখা। এরপরে কত সাল? এটা হচ্ছে 1995 সালের, অনেকটা সময়। হ্যাঁ, অনেকটা সময়ের আগে। তারপর হচ্ছে আপনার তারপর অনেকদিন পরে এই পড়াশোনার মাঝখানে হারিয়ে যাওয়ার জন্য সাহিত্য চর্চাটাও একটু হয়ে যায়, সীমিত হয়ে যায়। হ্যাঁ। তারপর 2016-তে সপ্তদীপা, 2017-তে ময়ূখ মঞ্জিমা, 2017-তে ময়ূখ মঞ্জিমা। তারপরে 2021-এ তিনাঞ্জলি। আচ্ছা, ময়ূখ মঞ্জিমার অনেকদিন পর তিনাঞ্জলি। এখানে কিন্তু অনেকগুলো কাব্যগ্রন্থ রয়েছে। তিনাঞ্জলি মানে 3টে কাব্যগ্রন্থ রয়েছে। আচ্ছা। আর সপ্তদীপাতে 7টা কাব্যগ্রন্থ রয়েছে। আচ্ছা। আর ময়ূখ মঞ্জিমাতে একখানা কাব্যগ্রন্থ, শুধু একটাই ময়ূখ মঞ্জিমা। আচ্ছা। আর তিনাঞ্জলিতে 3টে কাব্যগ্রন্থ রয়েছে। আর এরপরে সদ্য যেটা প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে রোজেস অফ ড্রিমল্যান্ড। আচ্ছা। এখানে 75খানা ইংরেজি কবিতা রয়েছে, 75খানা ইংরেজি কবিতা নিয়ে লেখা আছে। তাছাড়া আমার ছোট গল্প সংকলন রয়েছে, সেটা প্রকাশের পথে। আর উপন্যাসও রয়েছে, 10.5 মাসের গল্প, 10.5 মাসের গল্প, একটা উপন্যাস, সেটাও প্রকাশের পথে। সেটা হয়তো 2-1 মাসের মধ্যে প্রকাশিত হবে। প্রায় 200-250 পৃষ্ঠার একটা বড় উপন্যাস। মানে নতুন কিছু আমরা খুব তাড়াতাড়ি কিন্তু পেতে চলেছি, তাই তো? তবে সেই পাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আর অপেক্ষার মাঝে আমরা আরেকটা কবিতা শুনবো। এবারে যে কবিতাটি প্রায় সকলেই খুব চেনা উপন্যাস
অমর কথা শিল্পী সরস্বতী চট্টোপাধ্যায়ের দেবদাস, সেই দেবদাসের কাহিনী অবলম্বনে রচিত এই কবিতাটি। তালসোনাপুর থেকে হাতিপোতা গ্রাম প্রায় 16 ক্রোশ পথ। মুমূর্ষ শরীরে অব্যক্ত আহত আবেগ, ব্যর্থ প্রেমের স্বরলিপি। মন্থর গরুর গাড়িতে মদ্যপ মাতাল যাত্রী, শয়নে শেষ যাত্রায়। হৃদয় আকাশ থেকে উড়ে যাওয়া পাখির খোঁজে সে বনে বাদাড়ে। জমিদার বাড়ির অশ্বত্থ তলায় বাঁধানো বেদির মরণ শয্যা, নীল পাথর বসানো আংটি, একজোড়া শাল, চকচকে জুতো, বাঁ হাতে তার উল্কি দেওয়া নামের আদ্যক্ষর ইংরেজদের টিম। তালসোনাপুরের পরাজিত নায়ক হতভাগ্য দেবদাস মুখুজ্জি। কৈশোরের স্বপ্নমাখা সেই দিনগুলো ঝাপসা সময়ের আস্ফালনে। তালসোনাপুরের হতভাগ্য দেবদাস মুখুজ্জি পরাজিত নায়ক, মৃত্যুর পথযাত্রী, বুক ভরা অমৃত প্রেম, আকণ্ঠ মদ্যপান, মাতাল। প্রেম অনুরাগ, প্রেম প্রতিশ্রুতি, প্রেম পাগল, মৃত্যু পথযাত্রী। অবাঞ্ছিত প্রেমের নিরুচ্চারিত কবিতা, পাগল পাগল পাগল। বিষণ্ণ রাতের অন্ধকার, নীরব নির্বিকার, চঞ্চল নিশাচর, ঝরে পড়ে পাতা একই পর এক, বিনিদ্র রজনীর প্রলেপ। গৃহহীন লক্ষ্মী ছাড়া প্রেম প্রতিশ্রুতির যুবকাব্য আত্মদান। সোনার পালঙ্কে সুখের সংসারে, দুঃস্বপ্নে অভাগিনী ক্রিয়া। ভোরে সূর্য থমকে যায়, বাতাস কম্পিত হয় নীরব বিস্ময়ে। শোকাকুলে বিহঙ্গকুল, আর গাছপালা লতা পাতা ফুল ফল। ইহলোকে বাজল না মিলন বাসে, আঘাত চিহ্ন শুধু কপালে। আত্মায় আত্মায় মিলন হবে একদিন, স্বর্গলোকে নন্দন কাননে। বাহ, ভীষণ সুন্দর, মানে মুগ্ধ হয়ে শোনার মতো। এবং দেবদাস আমাদের ভীষণ প্রিয় একটি চরিত্র এবং ভীষণ পরিচিত একটি চরিত্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। তাকে নিয়ে একটি অনবদ্য নিবেদন। একটুখানি কবিতার মধ্যেই থাকি, তারপর আবার কথায় আসবো। এবার একটু অন্য ধরনের কবিতা, একদম বাস্তব ধর্মী একটা কবিতা, মানব শিশু। মানুষের শিশু কতটা অবহেলিত হয় সেই চিত্র তুলে ধরা হয়েছে কবিতাটার মধ্যে। কবিতাটির নাম হচ্ছে মানব শিশু। পথ শিশুকে নিয়ে কবিতা। পথের ধারে নামহীন ধামহীন আতুর ঘরে অবাঞ্ছিত অস্তিত্ব নিয়ে প্রথম আলো দেখা। অবজ্ঞা, অবহেলা, লাঞ্ছনায় অবৈধ সূচনা। সভ্যতার স্বর্ণরথের চাকার তলায় জীবন যুদ্ধ। খাদ্যহীন, বস্ত্রহীন, শিক্ষা স্বাস্থ্যহীন পথ শিশু। মনুষ্যত্বহীন সভ্য রাজপথের ধারে মানব শিশু। জঞ্জালের ধারে বুভুক্ষ বিবর্ণ মুখে মৃত্যু ক্রন্দন। বাসটি চলে যাওয়া জনতার চোখে পড়ে না, মানবিকতা থমকে দাঁড়ায় না, চমকে ওঠে না। অবহেলিত মানবাত্মা পথপশু তত্ত্বাবধানে। ঘুমপাড়ানি গান শুনিয়ে ঘুম পাড়ায় না কেউ। দোলনায় শুয়ে কেউ তাদের দোল দেয় না। চাঁদ মামা তাদের কপালে আলতো টিপ দেয় না। পথেই তাদের জীবন শুরু, পথেই হয় পথ চলা। জীর্ণ পোশাক, শীর্ণ শরীর, হাতে ভিক্ষার ভালা। ওদের শৈশব কাটে অশিক্ষা কুশিক্ষার অন্ধকারে। হয়তো ঘুমিয়ে থাকা পিতা জাগবে না কোনোদিন। খোলা আকাশের নিচে ওদের স্বপ্ন আসে না কিছু। পক্ষীরাজের ঘোড়া ছুটিয়ে আসে না রাজকুমার। ওদের ঘুম ভাঙে অনাহারে, ঘুম আসে অন্ধারে। একদমই তাই। অনাহার, অর্থাহার, নিত্যদিনের কষ্ট যাদের সঙ্গী, তাদের বোধহয় এই ফ্যান্টাসিগুলো থেকে তারা হয়তো অনেকটা দূরে।
সেটাকে উপলব্ধি করার মতো যে একটা মানসিকতা, সেটাও তাদের মধ্যে জন্মায় না, অথচ তারা কিন্তু মানুষ হয়ে জন্মেছে, তারা কিন্তু মানুষ হয়ে পৃথিবীতে এসেছে। কবিতা নিয়ে এবং নিজের পড়াশোনা নিয়ে আগামী দিনে কি চিন্তা ভাবনা আছে? চিন্তা ভাবনা হচ্ছে গিয়ে পড়াশোনা চালিয়ে হোক, এখনো এখনো চলে, আচ্ছা। এখন চলছে এখন পড়াশোনা, যে এখন একটা মাস্টার ডিগ্রি চলছে। আচ্ছা, কিসের উপর চলছে এটা? ওটা হচ্ছে কমার্সের উপর। আচ্ছা, তবে আমি কতগুলো অভিনব সাবজেক্টের উপর মাস্টার ডিগ্রি করেছি। আমি আপনাদের বলছি, আমার মাস্টার ডিগ্রির সংখ্যাগুলো, মানে একটু নামগুলো একবার বলে দিই আপনাদের। একদম। ইংরেজি, বাংলা, আমাকে নিয়ে গিয়েও কষ্ট করে মুখস্থ করে রাখতে হয়েছে। ইংরেজি, বাংলা, দর্শন, দূরশিক্ষা তত্ত্ব, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, তারপরে হচ্ছে সোশিওলজি, তারপর হচ্ছে আপনার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তারপর হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট, তারপরে উমেন অ্যান্ড জেন্ডার ডেভেলপমেন্ট, তারপর গান্ধীয়ান পিস স্টাডিজ অ্যান্ড ডেভেলপমেন্টাল স্টাডিজ, আর বিশেষ করে খুব প্রাসঙ্গিক, বর্তমান দিন খুব প্রাসঙ্গিক জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, মানে মেয়েদের, নারীদের তাদের স্বয়ংসম্পূর্ণ বা সেলফ সাপোর্টেড করার জন্য যে বিভিন্ন ধরনের থিওরি বা তত্ত্ব, সেই সব নিয়েই কিন্তু এই মাস্টার ডিগ্রি। আর তাছাড়া রয়েছে গান্ধীয়ান পিস স্টাডিজ, অর্থাৎ নন ভায়োলেন্স উপর, সত্য, ট্রুথ, এর উপরে গান্ধীজিকে নিয়ে এই এমএটা আছে। তারপরে শেষ যেটা এমএ করেছি সেটা ডেভেলপমেন্টাল স্টাডিজের উপর। আচ্ছা, মানে পড়াশোনা চলছে এই মুহূর্তে, কমার্সের উপর পড়াশোনা চলছে। এখন দেখি এমএ আর সাবজেক্ট না খুঁজে পেয়ে শেষ পর্যন্ত ডিরেল্ড হয়েছি, মানে মাস্টার অফ আর্টস থেকে মাস্টার অফ কমার্সের দিকে যাচ্ছে। একদম একদম। আমরা আরেকটু কবিতা শুনে নিই কি, সময় তো কমে আসছে। ঠিক আছে, আমি কবিতার নবযৌবনের স্বপ্ন। যখন নতুন যারা নবযৌবনে পড়ে তাদের কিছু স্বপ্ন থাকে, তো সেই স্বপ্নকে নিয়ে যখন ডানা মেলে উঠবার সময় ছিল, তখন ছুটতাম এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। যা দেখতাম, যা শুনতাম, সবকিছুতেই যেন সুখ। নতুন স্বপ্ন, নতুন কল্পনার বর্তমানে রঙিন প্রেমের রোমাঞ্চ নিয়ে ভোর হতো। কৈশোর ছিল চঞ্চল হরিণের মতো উচ্ছল, উত্তপ্ত মধ্যাহ্ন উত্তাপ ছড়াতো সারা শরীরে। রাতের স্বপ্নগুলো বিফল ছিল তাকে নিয়ে, সে যে সুখের ডালি নিয়ে আসবে মৃত্যু হেসে। মন প্রাণ পূর্ণ হবে এক অনাস্বাদিত আবেগে। সুন্দর ভবিষ্যৎ, জীবন অঙ্কিত প্রাণে, শিক্ষা দীক্ষায় সাফল্য, মনের মতো কাজ, ধন সম্পদ, রুজি রোজগার, গাড়ি বাড়ি, সম্মান, পৃথিবীর মাটিতে প্রতি মুহূর্তে, এই সবকে নিয়েই মনটা হতো স্বপ্নমুখর। আজ পড়ন্ত বেলায় ফিরে এসেছি সেই পথ। জীবন যেমন এসেছে তেমন ভাবেই নিয়েছি, আপন করেছি, পড়িয়েছি বরণমালা সাদরে। স্বপ্ন কল্পলোকে দুর্লভ জীবন পৃথিবীর মাটিতে। ভীষণ সুন্দর কবিতা, পড়াশোনা সবকিছু নিয়ে আছেন। জীবনে চলতে গিয়ে অনেক পুরস্কার পেয়েছেন, সেই পুরস্কারের কথা একটু যাব। হ্যাঁ, অনেক পুরস্কার পেয়েছি, প্রচুর পুরস্কার পেয়েছি। বিশেষ করে সরকারি পুরস্কার হয়তো তেমন ভাবে পাইনি, পেয়েছি 2003 সালে প্রজাতন্ত্র দিবসেও, মানে যে ইনভাইটেশন, এটা একটা বিশাল সম্মান, বিশাল প্রাপ্তি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। তো তারপরে আমি বিভিন্ন পত্রিকার যে মানে সংগঠন রয়েছে, যে অর্গানাইজেশন, যেসব সঙ্গে আমি যুক্ত, বহু পত্রিকা সংগঠনের সঙ্গে যুক্ত, তারা আমাকে সম্মানিত করেছেন। বহু ভলেন্টারি অর্গানাইজেশন আছে আমাদের বাগনানে, স্বজন বা সেভ লাইফ ফাউন্ডেশন রয়েছে, সংগঠন রয়েছে, বাগনান গ্রামীণ সংস্কৃতি মঞ্চ এবং এরকম রয়েছে। তো ওটি রোড নাগরিক কল্যাণ সমিতি মঞ্চ, এইসব নানা রকম অর্গানাইজেশন ভলেন্টারি, তারা আমাকে সম্মানিত করেছেন। তো ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে সম্মানিত করেছে, ইন্ডিয়াস ওয়ার্ল্ড রেকর্ড থেকে আমাকে সম্মানিত করেছে, আরও বহু এনজিও থেকে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে আমার সম্মানিত করেছেন এবং পুরস্কৃত হয়েছি। তারা মেমেন্টো পাঠিয়েছেন, তারপরে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আমাকে সম্বর্ধনা জানানো হয়েছে। তো আমি অভিভূত। আমি এসবের জন্য আমি পড়াশোনা করিনি বা পড়াশোনা করি, কিন্তু এগুলো পেয়ে যাবো তা ভাবিনি। আরো বেশি করে উৎসাহ প্রদান, কিন্তু এগুলো করলে যে এগুলো পাওয়া যায়, এ ধারণা আমার কখনো ছিল না। কিন্তু মানুষ
যে বিশেষ করে এই ডিগ্রিগুলো, আগে আমার ধারণা ছিল হয়তো ডিগ্রিগুলোকে নিয়ে হয়তো মানুষের তেমন খুব একটা আগ্রহ থাকবে না, কিন্তু আমি বিস্মিত হয়ে গেছি, অবাক হয়ে গেছি বিভিন্ন চ্যানেলে, মানে ডিজিটাল চ্যানেল, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন মিডিয়াতে যেভাবে সাড়া ফেলেছে বহু মানুষ। বিশেষ করে আমার এত বছরে যে যারা প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, বর্তমান যে শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা আমার সহকর্মী রয়েছেন, তারা আমাকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন, সম্বর্ধনা দিয়েছেন। আমার যারা প্রাক্তন শিক্ষক যারা রয়েছেন, মানে সহকর্মী, তারাও আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। এটাই আমার সবচেয়ে বড় পাওনা। একদমই তাই। তারা আস্তে আস্তে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে, সম্ভবত আজকের শেষ কবিতা কি শুনবো? এটা ইংলিশ কবিতা বলবো কি? নিশ্চয়ই নিশ্চয়ই, এতক্ষণ বাংলায় ছিলাম। একটা ইংলিশ কবিতা, যেহেতু ইংলিশ একটা বই লিখেছি, তো সেখান থেকে একটা ইংলিশ কবিতা। কবিতাটার নাম হচ্ছে এ লাই, মানে মিথ্যে। I never tell anybody I love you. I love you more than my life. It appears to me on accent light. I become wary about such assertion. Actually, it is not yet clear to me what love is, how to measure it, how to give love and get it back. Is it sharing passionate words in a low voice in a lonely place, embracing and looking each other in the bushes of the park, river bank? Lovers shed tears, sigh with sorrow, write poems, sing song and lament. Their hearts are broken into pieces. Thus the powerful passion vanishes. After breakup, they search new form. They start again new game to love. Chatting, gossiping, visiting, talking. Again, oath, I shall die without you. Such love stories make me confused. I have a simple query. Is love valuable? Love is a gift of God, but it changes often. So I am afraid to declare I love you. ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। জীবনের কিছু কথা, আসলে প্রেম তো আমরা দেখি প্রেম সাধারণত পরিবর্তনশীল হয়ে যাচ্ছে, কিন্তু প্রেম তো পরিবর্তনশীল নয়। না, একদমই। কিন্তু আমি সেইটাকে মানে আমাকে কবিতায় প্রকাশ করেছি। আচ্ছা, কবিতা শুনতে শুনতে কথা বলতে বলতে সময় আজকে একেবারে শেষ। শারদ উপাচার আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে এসে দাঁড়িয়েছি। এই আজকের মতো শারদ উপাচার থেকে আমাদের বিদায় নিতে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে, এবং অনেক সুন্দরভাবে এগিয়ে যান, সাহিত্যকে নিয়ে এগিয়ে যান, এই প্রার্থনা করি। বিদায় নিচ্ছি আপনাদের থেকেও, দেখা হচ্ছে আগামী পর্বে। সকলকে ধন্যবাদ, আমার চ্যানেলকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, এবং আমার সমস্ত শ্রোতা বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের পুজো সুন্দরভাবে কাটুক এই কামনা করছি। নমস্কার।